প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, তোমরা যারা সরকারি সাদত কলেজ অর্থনীতি বিভাগে 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সম্মান স্নাতক নীতিতে ভর্তি হয়েছ, তাদেরকে আবারও একবার অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের খেয়াল আসছে নিশ্চয়ই, আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতির শেষ অধ্যায় পড়ে ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে পড়ছিলাম। আজকে আমরা 11 ক্লাসে মানে বক্তৃতা 11-য় আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে বক্তৃতা 10-এ আমরা কি পড়েছিলাম। বক্তৃতা 10-এ আমরা পড়েছিলাম অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারিও ভাষ্য। আজকে বক্তৃতা 11-য় আমরা পড়ব অর্থের পরিমাণ তত্ত্বের নগদ তহবিল ভাষ্য, ক্যামব্রিজ সমীকরণ। ক্যামব্রিজ সমীকরণ কোথা থেকে এসছে, ক্যামব্রিজ সমীকরণে কি বলা হয়েছে, ক্যামব্রিজ সমীকরণের সমালোচনা কি, ইত্যাদি বিভিন্ন বিষয়াদি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মন্তব্যের ঘরে মন্তব্য করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যাই। ক্যামব্রিজ সমীকরণ বা অর্থের পরিমাণ তত্ত্বের নগদ তহবিল ভাষ্যটা কি? আমরা তো ফিশারিও ভাষ্য জানি। অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারিও ভাষ্যতে কি বলা হয়েছে? আসলে অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারিও ভাষ্যে বলা হয়েছে যে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের যোগান বা পরিমাণ বাড়লে দামস্তর বাড়ে এবং দামস্তর বাড়লে স্বাভাবিকভাবে অর্থের নিজস্ব মূল্য কমে যায়। অর্থাৎ ফিশারিও ভাষ্যে অর্থের যোগানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অর্থের যোগানই একমাত্র প্রভাবক। কিসের প্রভাবক? দামস্তরের এবং অর্থের মূল্যের প্রভাবক। ঠিক আছে। বাজার অর্থনীতিতে আমরা কি দেখি? বাজার অর্থনীতিতে দেখি যে যে কোনো জিনিসের মূল্য নির্ধারিত হয় তার চাহিদা এবং যোগানের উপরে। ফিশারিও ভাষ্যে শুধুমাত্র অর্থের যোগানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থের চাহিদার উপর কোনো গুরুত্ব আরোপ করা হয়নি, যে বিষয়টা পরবর্তীকালে সমালোচনার সম্মুখীন হয়েছে। সেই সমালোচনার বিষয়টি মাথায় নিয়ে বা ত্রুটি সংশোধনের লক্ষ্যার্থেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কতিপয় অধ্যাপকগণ তিনারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সমীকরণ প্রকাশ করেন অর্থের পরিমাণ তত্ত্বের, যে সমীকরণগুলো আসলে ভিন্ন ভিন্ন হলেও তাদের মূল বক্তব্য একই থাকার কারণে পরবর্তীকালে ওই সমীকরণগুলোকে সামগ্রিকভাবে ক্যামব্রিজ সমীকরণ বলা হয়। কেন ক্যামব্রিজ সমীকরণ বলা হয়? তার একটা কারণ হচ্ছে যে অধ্যাপকগণ এই সমীকরণগুলো দিয়েছেন সেই অধ্যাপকগণগুলো একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সেই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারেই এই সমীকরণের নাম হয়েছে কি? ক্যামব্রিজ সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই ক্যামব্রিজ সমীকরণে অর্থের যোগান সহ অর্থের চাহিদার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থের চাহিদাও অন্যতম প্রধান প্রভাবক হিসেবে কাজ করে কার উপর? দামস্তর পরিবর্তন এবং অর্থের মূল্য পরিবর্তনের উপর। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ফিশারিও ভাষ্যে যেরকমটা জানি যে অর্থ শুধু লেনদেনের মাধ্যম বা দৈনন্দিন দেনা পাওনার উপায় হিসেবে কাজ করে। ঠিক আছে, এইটারই একটি পরিমার্জিত বা পরিবর্তিত রূপ হিসেবে ক্যামব্রিজ সমীকরণে অর্থের এই চাহিদাটাকে শুধুমাত্র লেনদেন ভাষ্য হিসেবে নয়, বরং কি বলে, অর্থের এই পরিমাণটাকে কেবল লেনদেন ভাষ্য বা দৈনন্দিন চাহিদা মেটাবার কাজেই নয়, বরং অনাগত বা অনাবিল ভবিষ্যতের প্রয়োজন মেটাবার স্বার্থেও এটাকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অর্থ শুধু দৈনন্দিন চাহিদা নয়, এটা মানুষের সতর্কতামূলক চাহিদা হিসেবে ব্যবহার হয়ে থাকে। মোট কথা হলো
যে পরিমাণ অর্থ মানুষ নগদ অর্থ হিসেবে হাতে রাখতে চায় তার দৈনন্দিন চাহিদা এবং ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য সেই চাহিদাকে বলা হয় অর্থের চাহিদা। এই চাহিদাই ব্যবহার করা হয়েছে কোথায়? এই চাহিদা ব্যবহার করা হয়েছে ক্যামব্রিজ সমীকরণে। অর্থাৎ আমরা দেখলাম যে ফিশারি সমীকরণ থেকে ক্যামব্রিজ সমীকরণে অর্থের চাহিদার একটি পরিবর্ধিত রূপ বা সংস্কারমূলক রূপ এসেছে। তো শিক্ষার্থীরা, আমরা অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতায় যাব, সেটার ভিত্তিতে যাব। ঠিক আছে, আমরা দেখব আসলে যে অর্থের চাহিদা কিভাবে বাজারে জিনিসপত্রের দাম স্তরকে এবং অর্থের মূল্যকে প্রভাবিত করে। ঠিক আছে, তো আমরা একটা সমীকরণ বোর্ডে আমরা দেখব। আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন অর্থনীতিবিদগণ মার্শাল, পিগু এবং রবার্টসন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনারা তাদের সমীকরণ প্রকাশ করেছেন, যেটাকে বলা হয় ক্যামব্রিজ সমীকরণ। তারপরেও রবার্টসনের সমীকরণটি অধিক সমাদৃত বলে এখানে রবার্টসনের সমীকরণটি নেওয়া হয়েছে। আমরা বোর্ডে একটু যদি খেয়াল করি তাহলে সমীকরণটি দেখব M = KPT। এমটা আগের মতোই অর্থের পরিমাণ, অর্থের যোগান। কেপিটিটা হচ্ছে অর্থের চাহিদা। এখানে পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে লেনদেনযোগ্য দ্রব্য ও সেবা উৎপাদনের পরিমাণ, এবং কে হচ্ছে নগদ তহবিলের অনুপাত, যে অনুপাতটাই আসলে লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণের একটি অংশ হিসেবে কাজ করে। অর্থাৎ সমতা চিহ্নের বাম দিকে অর্থের পরিমাণ এবং ডান দিকে হচ্ছে অর্থের চাহিদা। আমরা এটাকে যদি একটু পরিমার্জিত উপায়ে, বর্ধিত উপায়ে লিখি তাহলে P = আসে M/KT। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যদি এই সমীকরণটাকে বিবেচনা করি তাহলে দেখব যে দাম স্তর নির্ভর করে কার উপরে? অর্থের পরিমাণ এবং অর্থের চাহিদার উপরে। এখন এখানে দুই ধরনের সম্পর্ক প্রকাশ পায় এই সমীকরণটাতে। আমরা যদি ফিশারি ভাষ্যের মতো মনে করি যে অর্থের চাহিদা যদি স্থির থাকে, অর্থাৎ কেটিটা যদি স্থির থাকে, এই নিচের অংশটা যদি এটা স্থির থাকে, তাহলে অর্থের পরিমাণ বা অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়বে, এবং দাম স্তর বাড়লে অবভিয়াসলি আমরা জানি দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, তাহলে অর্থের মূল্য কমবে। এটা এক ধরনের সম্পর্ক ফিশারীয় ভাষ্যে আমরা দেখেছি, এই ক্যামব্রিজ সমীকরণে আমরা তাই দেখব। অর্থাৎ দুই ধরনের সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে কে টি স্থির থেকে এম বাড়লে পি বাড়বে এবং 1/p যেটা অর্থের মূল্য সেটা কমে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের একটি প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক এবং অর্থের মূল্যের একটি বিপরীত সম্পর্ক দেখা যায়। দ্বিতীয়ত আরেক ধরনের সম্পর্ক আছে যেটা ক্যামব্রিজ সমীকরণের মূল আলোচ্য বিষয়, সেটা হলো অর্থের চাহিদা। এখানে আমরা যদি আসি এই সমীকরণে, এখানে এম অর্থের পরিমাণ, এটা যদি স্থির থাকে তাহলে অর্থের চাহিদা কেটি যদি বাড়ে তাহলে দাম স্তর অবভিয়াসলি কমে, আর দাম স্তর কমলে অর্থের মূল্য বেড়ে যায়, যেটা আমরা এখানে দেখি এম স্থির থেকে কেটি বাড়লে পি কমে এবং 1/b যেটা অর্থের মূল্য সেটা বাড়ে। অর্থাৎ মূল কথা হলো যে ক্যামব্রিজ সমীকরণে অর্থের চাহিদার উপরটি গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং এই চাহিদার বিষয়টি গুরুত্ব আরোপ করেই এটা কি হয়েছে, এটা ফিশারীয় ভাষ্যের তুলনায় অধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক আছে, আমরা চিত্রের সাহায্যে আমরা একটু দেখি যে অর্থের যোগান কিভাবে অর্থের মূল্যের উপর একটি প্রভাব হিসেবে কাজ করে। চিত্রে আমরা শুধু অর্থের মূল্যটাই দেখব, দাম স্তরটা এখানে সরাসরিভাবে ওরূপভাবে দেখানো হয়নি, তবে দাম স্তর কমলে বাড়লেই সেক্ষেত্রে বলা যায় যে অর্থের মূল্য বাড়ে বা কমে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এদিকে আমরা দেখি এই চিত্রের ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে 1/p অর্থাৎ অর্থের মূল্য নেওয়া হয়েছে।
এমডি হচ্ছে অর্থের চাহিদা রেখা এবং দুটি অর্থের যোগান রেখা নেওয়া হয়েছে উলম্ব অক্ষের সমান্তরাল, একটি হচ্ছে MS1 আর একটি হচ্ছে MS2। ঠিক আছে, আমরা প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এ বিন্দু অনুযায়ী অর্থের পরিমাণ যখন M1 তখন অর্থের মূল্য হচ্ছে 1/P1। ঠিক আছে, এ বিন্দু অনুযায়ী অর্থের যোগান যখন M1 তখন অর্থের মূল্য হচ্ছে 1/P1। এখন অর্থের চাহিদা স্থির থেকে যদি অর্থের যোগান বাড়ে, অর্থাৎ অর্থের যোগানটা MS1 থেকে MS2 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দু অনুযায়ী অর্থের যোগান M2, সেখানে অর্থের নিজস্ব মূল্য কমে হয় 1/P2, অর্থাৎ অর্থের নিজস্ব মূল্য কমে যাচ্ছে। কী জন্য কমে যাচ্ছে? কারণ অর্থের যোগান বেড়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ অর্থের যোগানের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের মূল্যের একটি বিপরীত সম্পর্ক। আর অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক থাকার কারণে আমরা জানি দাম স্তরের সাথে অর্থের যোগানের সমমুখী সম্পর্ক বিরাজ করে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমরা অর্থের যোগান যে অর্থের মূল্য এবং দাম স্তরের উপর প্রভাবক হিসেবে কাজ করে সেই বিষয়টা আমরা এই চিত্রের সাহায্যে লক্ষ্য করলাম। এবার আমরা অর্থের চাহিদার বিষয়টি দেখব। অর্থের যোগান স্থির থেকে অর্থের চাহিদার বিষয়টি দেখব, যে অর্থের চাহিদা কিভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করে বা অর্থের মূল্যকে পরিবর্তিত করে। আমরা চিত্রে একইভাবে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নিয়েছি। এক্ষেত্রে MS0 হচ্ছে একটি স্থির অর্থের যোগান রেখা। দুটি অর্থের চাহিদা রেখা নেওয়া হয়েছে, একটি হচ্ছে MD1 আর একটি হচ্ছে MD2, অর্থাৎ অর্থের চাহিদা পরিবর্তন করেই আসলে দেখা হবে যে এটা অর্থের মূল্যের উপর কী ধরনের প্রভাব বিস্তার করে। আমরা যদি এই ই বিন্দুতে আসি তাহলে ই বিন্দু অনুযায়ী দেখব প্রাথমিক অবস্থায় MS0 রেখা এবং MD1 রেখা ই বিন্দুতে ছেদ করে এই বিন্দু অনুযায়ী অর্থের যোগান হচ্ছে M0 এবং অর্থের মূল্য হচ্ছে 1/P, এটাকে 1/P0 ধরি, 1/P0। ঠিক আছে, তো এই ক্ষেত্র হতে আমরা যখন অর্থের চাহিদা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় দেখি, এই ক্ষেত্রে আমরা বলবো এফ বিন্দু। এফ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের চাহিদা বেড়ে গেছে, অর্থের যোগানটা স্থির আছে। হ্যাঁ, এরূপ ক্ষেত্রে আমরা দেখি যে অর্থের মূল্য বেড়ে 1/P1 হয়। এটা 1/P1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখনই অর্থের চাহিদা বেড়ে গেল অর্থের মূল্য বেড়ে গেল। ঠিক আছে, আর অর্থের মূল্য যখন বাড়ে তখন দাম স্তর কিন্তু কমে যায়, অর্থাৎ অর্থের চাহিদার সাথে দাম স্তরের একটি বিপরীত সম্পর্ক এবং অর্থের মূল্যের একটি সমমুখী সম্পর্ক আমরা এই চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ অর্থের যোগানের সাথে দাম স্তর এবং অর্থের মূল্যের যেরূপ সম্পর্ক অর্থের চাহিদার ঠিক তার বিপরীত সম্পর্ক আমরা দেখলাম। এভাবে ক্যামব্রিজ সমীকরণে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ব্যাখ্যা করেছেন যে অর্থের যোগানই দাম স্তর এবং অর্থের মূল্যের উপর একমাত্র প্রভাবক হিসেবে কাজ করে না, অর্থের চাহিদাও অন্যতম প্রধান একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আমরা ক্যামব্রিজ সমীকরণের কতিপয় সমালোচনা বা ত্রুটি দেখব। প্রথমে আমরা বলতে পারি যে এই ক্যামব্রিজ সমীকরণ এতে অর্থের চাহিদার অসম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, কিভাবে অসম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে? আমরা জানি যে অর্থের চাহিদার তিনটি প্রকার আছে, একটি হচ্ছে লেনদেন চাহিদা, আরেকটি হচ্ছে সতর্কতামূলক চাহিদা এবং তৃতীয়টি হচ্ছে ফটকা চাহিদা। ক্যামব্রিজ সমীকরণে আমাদের দুই প্রকার অর্থের চাহিদার কথা বলা হয়েছে, একটি হচ্ছে লেনদেন চাহিদা আর একটি হচ্ছে সতর্কতামূলক চাহিদা, কিন্তু ফটকা অর্থের চাহিদার কোনো কথা বলা হয়নি। তাই এই তত্ত্বটাকে একটি অসম্পূর্ণ
অর্থের চাহিদার ব্যাখ্যা দিয়েছে একথা নির্দ্বিধায় বলা যায়। 2 নম্বরে আমরা বলতে পারি কে এর নির্ধারক পর্যাপ্ত নয়। কে এর নির্ধারক পর্যাপ্ত নয়। কে কি? কে একটা অনুপাত। এটা কিসের অনুপাত? সেটা লেনদেনযোগ্য দ্রব্য সেবার পরিমাণ বা প্রকৃত জাতীয় আয়ের কতটুকু অংশ মানুষজন নগদ তহবিল হিসেবে হাতে রাখতে চায় সেই অনুপাতটি প্রকাশ করে কে। এখন এই কে এর নির্ধারক পর্যাপ্ত নয় কেন? কারণ এই ক্যামব্রিজ সমীকরণে কে নির্ধারক হিসেবে ধরা হয়েছে যে প্রকৃত জাতীয় আয় বা লেনদেনযোগ্য দ্রব্য বা সেবার পরিমাণ। কে অন্যান্য বিষয়ের উপর যে নির্ভর করতে পারে সেই বিষয়টা এই তত্ত্বে বিবেচনা করা হয়নি। অন্যান্য বিষয় কি? যেমন অন্যান্য বিষয় হতে পারে দাম স্তর, মুনাফার প্রবৃদ্ধি ইত্যাদি। ঠিক আছে, তাহলে কে এর নির্ধারক পর্যাপ্ত নয় ক্যামব্রিজ সমীকরণে। যদি পর্যাপ্ত হতো তাহলে অবশ্যই এটা বাড়তি গ্রহণযোগ্যতা পেত। তৃতীয় হচ্ছে কে ও টি স্থির নয়। কে ও টি স্থির নয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণে দেখলাম যখন আমরা অর্থের যোগানের প্রভাবক হিসেবে কথা বলছি তখন আমরা অর্থের চাহিদাটাকে স্থির ধরেছি, অর্থাৎ কে ও টি এই দুটি বিষয়কে আমরা স্থির ধরেছি। বাস্তবিক পক্ষে কে ও টি স্থির থাকে না। অর্থনীতির বিভিন্ন পরিপ্রেক্ষিতে কে ও টি পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা। চতুর্থত হচ্ছে সুদের হার অবজ্ঞা। আধুনিক বিশ্বে বর্তমান যুগে আমরা ব্যাংকিং ব্যবস্থা বা সুদের হারের একটি তাৎপর্যময় বিষয় লক্ষ্য করি যে সুদের হার সর্বদা আর্থিক আচরণের সাথে জড়িত। যে কোনো লেনদেন, যে কোনো বিনিময়, যে কোনো অর্থনৈতিক বিষয় আসুক না কেন সেখানে সুদের হার অবশ্যই জড়িত থাকা প্রয়োজন। কিন্তু আমরা ক্যামব্রিজ সমীকরণে দেখলাম যে কোথাও সুদের হারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি, অবজ্ঞা করা হয়েছে। ঠিক আছে, সুদের হারের বিষয়টি যদি আমলে নেওয়া হতো তাহলে অবশ্যই ক্যামব্রিজ সমীকরণ অতিরিক্ত গ্রহণযোগ্যতা বা বাড়তি গ্রহণযোগ্যতা পেত। 5 হচ্ছে দাম স্তর পরিবর্তনের প্রকৃত কারণ অবহেলা। দাম স্তর পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছে যে অর্থের যোগান একটা প্রভাবক, আর একটি প্রভাবক হচ্ছে অর্থের চাহিদা। এই অর্থের চাহিদা এবং যোগান ছাড়াও অন্যান্য প্রভাবকও যে দাম পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যান্য বিষয় কী হতে পারে, যেমন মানুষের আয় স্তর হতে পারে, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি গুরুত্বপূর্ণ চলক দাম স্তর পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু সেই বিষয়টা ক্যামব্রিজ সমীকরণে আমলে নেওয়া হয়নি। 6 নম্বরে হচ্ছে বাণিজ্য চক্রের ব্যাখ্যায় অপারগ। বাণিজ্য চক্রে আমরা জানি যে কখনো মন্দা আসে, কখনো সমৃদ্ধি আসে। মন্দাকালীন সময়ে বিভিন্ন অর্থনৈতিক চলকসমূহ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে একটা দেশকে মন্দার দিকে নিয়ে যায়। সে অবস্থার প্রেক্ষিতে অর্থের পরিমাণ বাড়ানো হলেও দেখা যায় যে দামস্তর বাড়ে না। ঠিক আছে, আবার যখন সমৃদ্ধি আসে সেই সমৃদ্ধিকালীন সময়ে যদি দেশের অর্থনীতির নীতি নির্ধারকরা অর্থের যোগান কমায় তাহলেও দেখা যাবে যে দামস্তর কমে না। অন্যান্য প্রভাবকের কারণে যখন দামস্তর কমার কথা তখন দামস্তর কমে যায়, যখন দামস্তর বাড়ার কথা তখন বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এই ক্যামব্রিজ সমীকরণ মন্দার বা সমৃদ্ধি বা যেটাকে বলা হয় বাণিজ্য চক্র, সেই বাণিজ্য চক্রের ব্যাখ্যায় যথেষ্ট অপারগ ভূমিকা পালন করে। 7 নম্বর বা শেষ নম্বর হচ্ছে অভেদ মাত্র। ক্যামব্রিজ সমীকরণ একটি অভেদ মাত্র। অভেদটা কি? অর্থের চাহিদা এবং যোগান, অর্থাৎ অর্থের চাহিদা হচ্ছে কেপিটি এবং অর্থের যোগান হচ্ছে এম। এই দুইটা বিষয়ের মধ্যে একটি মাত্র অভেদ হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে অর্থের চাহিদা এবং যোগানের মধ্যে যে কার্যকরণ সম্পর্ক আছে সেই কার্যকরণ সম্পর্কের কোনো ব্যাখ্যা এই ক্যামব্রিজ সমীকরণে বা নগদ তহবিল ভাষ্যে ব্যাখ্যা করা হয়নি। তাই অন্যান্য জনরা বলছেন যে এটা শুধুমাত্র এক ধরনের অভেদ, তাছাড়া আর কিছুই নয়। তো শিক্ষার্থীরা এভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্যামব্রিজ সমীকরণটি আসলে সমালোচনার
সম্মুখীন হয়েছে। বিভিন্ন তত্ত্ব বা ভাষ্য আসলে বাস্তবতার নিরিখেই সময়ের প্রেক্ষিতে সমালোচনা বা ত্রুটি আমরা খেয়াল করি। তারপরও ক্যামব্রিজ সমীকরণের যে গুরুত্ব, ক্যামব্রিজ সমীকরণের যে মাহাত্ম্য, সেই গুরুত্ব এবং মাহাত্ম্য অর্থনীতির ক্ষেত্রে আমরা বলতে পারি অনস্বীকার্য। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।